ওয়েলকাম স্টুডেন্টস। এখন আমরা একাদশ শ্রেণী রসায়ন থেকে তৃতীয় অধ্যায় মৌলসমূহের শ্রেণীবিভাগ ও পর্যাবৃত্তি অংশ থেকে কতগুলো পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা 4টি পার্টে আলোচনা করেছি। তার মধ্যে চতুর্থ পার্টে ছিল পারমাণবিক ব্যাসার্ধ তথা পরমাণুর আকারের বিষয়টি। তো সেই বিষয়টিও এখানে কাজে লাগবে। ওই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আগে ফোর্থ পার্টটা একবার দেখে নিতে আমি অনুরোধ করব। এবার বলি, আজ আমরা যে ধর্মগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম ধর্মটির কথা, সেটি হচ্ছে ধাতব ধর্ম ও অধাতব ধর্ম। এখন ধাতু কি অধাতু কি সেটা আমরা জানি। ধাতু হচ্ছে এমন একটি পদার্থ যেগুলোকে কিনা বাড়ি দিলে শব্দ হয়, নির্দিষ্ট আকার আয়তন আছে, ইন্দ্রিয়গ্রাহ্য ইত্যাদি ইত্যাদি আমরা ছোট ক্লাসগুলোতে পড়েছি। আপাতত আমরা ইলেকট্রন গ্রহণ ও বর্জনের ভিত্তিতে ধাতুকে চিনব। কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে আমরা জানি ক্যাটায়নে পরিণত হয়। এখন যে পরমাণুর এই ইলেকট্রন বর্জন ক্ষমতা দেখা যায় তাদেরকেই আমরা বলবো ধাতু। যার ইলেকট্রন বর্জন ক্ষমতা যত বেশি তার ধাতব ধর্ম তত বেশি ভাবব। এই ধাতব ধর্মের অপর একটি নাম হচ্ছে পরাতাড়িতিক ধর্ম। অর্থাৎ যার পরাতাড়িতিক ধর্ম বেশি মানে তার ধাতব ধর্ম বেশি, তার মানে তার মধ্যে ধাতুর গুণ অনেকটাই বেশি। এখন কোনো মৌলের মধ্যে সাধারণত কি হয়, তার যে যোজ্যতা ইলেকট্রনগুলো থাকে সেইগুলো ধাতব মৌলের মধ্যে স্বাধীনভাবে বিচরণ করতে পারে এবং সেই মৌলর পরমাণুগুলো যখন স্বাধীনভাবে পরমাণুগুলোর ভিতরে অবস্থিত ইলেকট্রনগুলো যখন স্বাধীনভাবে বিচরণ করে তখন তারা তাপ ও তড়িৎ পরিবহন করে। অর্থাৎ এই স্বাধীনভাবে বিচরণযুক্ত ইলেকট্রন আছে বলেই ধাতব মৌলরা তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে। অধাতুদের ভিতরে এই ধর্মটা থাকে না, অর্থাৎ অধাতুদের মধ্যে এই মুক্ত ইলেকট্রন থাকে না, সেই জন্যে অধাতুরা সাধারণত তড়িৎ পরিবহন করতে পারে না। এক্ষেত্রেও একটি ব্যতিক্রম আছে, কার্বন তথা গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করে। এই যে ধাতুকে যাকে আমরা ইংরেজিতে বলি মেটাল, অধাতুকে বলি নন মেটাল। এই মেটাল আর নন মেটালের মধ্যে যারা থাকে তাদেরকে বলা হয় ধাতু কল্প, মেটালয়েডস। ঠিক আছে, তাহলে আমরা ধাতু, অধাতু আর ধাতুকল্প 3 ধরনের পদার্থ পেলাম। এবার দেখে নিই পর্যায় সারণীতে এই পদার্থগুলো কিভাবে অবস্থান করে। প্রথমে বলে রাখি, পর্যায় সারণীর সাধারণত বাঁ দিকের মৌলগুলো হয় ধাতু, ডান দিকের মৌলগুলো হয় অধাতু আর মাঝখানের মৌলগুলো হয় ধাতুকল্প। তাহলে পরিষ্কার বুঝতে পারছি বাঁ দিকের মৌলগুলো ধাতু, ডান দিকের মৌলগুলো অধাতু। তার মানে পর্যায় বরাবর যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তত ধাতব ধর্ম কমতে থাকবে। ধাতব ধর্ম আর অধাতব ধর্ম পরস্পরের বিপরীত। ধাতব ধর্ম কমতে থাকবে মানে অধাতব ধর্ম আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার জেনে নিই কেন এমনটা হয়। আমরা পর্যায় বরাবর যখন বাদিক থেকে ডান দিকে মৌলগুলোর কথা বিচার করি তখন পার্ট 4-এ জেনেছি যে যত বাদিক থেকে ডান দিকে যাব পরমাণুর আকার তত ক্রমশ কমতে থাকে, কারণ বাইরের কক্ষে একটা করে অতিরিক্ত ইলেকট্রনের আবির্ভাব হতে থাকে। অতিরিক্ত ইলেকট্রনের আবির্ভাব হওয়ার ফলে ভেতরের কক্ষের নিউক্লিয়াসের আকর্ষণ বলও বেড়ে যায়। আকর্ষণ বল যত বেড়ে যায় কক্ষ সংখ্যা কিন্তু একই থাকে। এই নিউক্লিয়াসের বাইরে 2টো করে কক্ষ থাকলে প্রত্যেকটাতেই 2টো থাকবে, কিন্তু আকারটা একটু কমতে থাকবে। তো ভিতরে নিউক্লিয়াসের আধান বেড়ে যাচ্ছে, বাইরের কক্ষের ইলেকট্রন বেড়ে যাচ্ছে। ইলেকট্রন আর নিউক্লিয়াসের পরস্পর বিপরীত আধান হওয়ায় পরস্পরকে আকর্ষণ করে আকার আস্তে আস্তে কমছে। আকার কমছে তার মানে এই বাইরের কক্ষের যে ইলেকট্রন তার উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বল আস্তে আস্তে বাড়ছে। এখন এক ধনাত্মক জিনিস ঋণাত্মক জিনিসকে আকর্ষণ করে রেখেছে, নিশ্চয়ই সহজে তাকে ছাড়বে না। অর্থাৎ যত আমরা পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন ছাড়ার প্রবণতা কমে যাবে। ইলেকট্রন ছাড়ার প্রবণতা কমে যাবে, বরং বলা ভালো ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে। আমরা একটু আগেই বলেছি ইলেকট্রন গ্রহণের প্রবণতা যদি বেড়ে যায় তাহলে সেটা ধাতু থাকবে না, বর্জনের প্রবণতা বাড়লে তত ধাতু হবে। আমি এখন বললাম ইলেকট্রন বর্জনের প্রবণতা কমে যাচ্ছে, কারণ নিউক্লিয়াস ইলেকট্রনকে দৃঢ়ভাবে আস্তে আস্তে আকর্ষণ করছে। তাহলে ইলেকট্রন বর্জন প্রবণতা কমে যাচ্ছে মানে বাদিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমে যাবে, আর ধাতব ধর্ম কমে যাবে মানে বলতে পারি আমরা অধাতব ধর্ম বেড়ে যাবে। এবার দেখে নিই শ্রেণী বরাবর এই ধর্মের কিভাবে পরিবর্তন হবে। শ্রেণী বরাবর যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো তত একটা করে অতিরিক্ত কক্ষের আবির্ভাব হয়, মানে পরমাণুর আকার আস্তে আস্তে বেড়ে যায়। পরমাণুর আকার যেহেতু বেড়ে যায়
সেহেতু ভেতরের কক্ষের নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষে থাকে ইলেকট্রনের দূরত্ব আস্তে আস্তে বেড়ে যায়। এই দূরত্ব যত বেড়ে যাবে তত নিউক্লিয়াসের এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। আকর্ষণ ক্ষমতা কমে যাবে মানে সেই নিউক্লিয়াসের বর্জন করা অনেক বেশি সুবিধাজনক হয়ে যাবে। এখন নিউক্লিয়াস বর্জন করা যত বেশি সুবিধাজনক হবে তত ধাতব ধর্ম বাড়বে। শুরুতেই বলেছি নিউক্লিয়াসের ইলেকট্রন বর্জন ক্ষমতা যত বাড়ে ধাতব ধর্ম তত বাড়ে। তাহলে উপর থেকে নিচে নামলে ইলেকট্রন বর্জন ক্ষমতা বেড়ে যাবে। ইলেকট্রন বর্জন ক্ষমতা বেড়ে যাওয়া মানে ধাতব ধর্মও বেড়ে যাবে। আর ধাতব ধর্ম বেড়ে যাওয়া মানে ঠিক উল্টো হবে অধাতব ধর্ম। অধাতব ধর্ম উপর থেকে নিচের দিকে নামলে কমে যাবে। এই পর্যন্ত আমরা দশম শ্রেণীতেও মোটামুটি জেনেছি। এখন জানবো এই ধাতু অধাতুর বিষয়টা থেকে এদের অক্সাইডের প্রকৃতি। ধাতুর যারা অক্সাইড হয় তারা হয় ক্ষারীয়, আর অধাতুর যারা অক্সাইড হয় তারা হয় আম্লিক। তাহলে আমরা যদি যে কোনো পর্যায় বরাবর আলোচনা করি, পর্যায় বরাবর যত বাদিক থেকে ডান দিকে আসবো তত ধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম বাড়ে। ধাতব ধর্ম কমে মানে ক্ষারকীয় অক্সাইড ধর্মটা কমে, আর অধাতব ধর্ম বাড়ে মানে আম্লিক অক্সাইডের প্রবণতা আস্তে আস্তে বাড়ে। যেমন আমি এখানে তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে লিখেছি: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এবার যদি এদের অক্সাইড তৈরি করে নিই, Na2O সোডিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়াম প্রত্যেকটার অক্সাইড যদি তৈরি করি, নিয়ম মতো বাদিকেরগুলো ধাতু, তাহলে তার অক্সাইডগুলো হবে ক্ষারকীয় প্রকৃতির। ডান দিকেরগুলো আস্তে আস্তে অধাতু হয়ে যাচ্ছে, মানে ক্ষারকীয়তা আস্তে আস্তে কমতে কমতে একসময় দেখা যাবে আম্লিক হয়ে গেছে। যেমন সোডিয়ামের অক্সাইড তীব্র ক্ষারীয়, ম্যাগনেসিয়ামের নর্মাল ক্ষারীয়, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী, মানে ক্ষারকীয়তা কমতে কমতে উভধর্ম, কিছু ক্ষার ধর্মও আছে কিছু আম্লিক ধর্মও আছে। সিলিকন অক্সাইড মৃদু আম্লিক, P2O5 নর্মাল আম্লিক, SO2 তীব্র আম্লিক, Cl2O7 অতি তীব্র আম্লিক। অর্থাৎ বাদিক থেকে যত ডান দিকে যাওয়া যাচ্ছে আম্লিকতা তত হারে বাড়তে থাকছে। একই রকমভাবে যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামি, ওপর থেকে নিচের দিকে নামলে ধাতব ধর্ম বাড়তে থাকে, তার মানে ক্ষারকীয়তা বাড়তে থাকে। আমি এখানে 15 নম্বর শ্রেণী নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথকে নিয়েছি। প্রত্যেকের অক্সাইড দেখানো হয়েছে। তো ওপর থেকে যেটা ওপরেরা অধাতু, নিচেরগুলো ধাতু, মানে উপরের দিকে আম্লিক নিচের দিকে ক্ষারীয়। আম্লিকতা কমতে কমতে উভধর্মী হয়ে লাস্টে হয়ে যাচ্ছে ক্ষারকীয়। তো এগুলো এরকমভাবেই সাজাতে আসে। দুটো তিনটা অক্সাইড দিয়ে দিয়ে বললে এদেরকে আম্লিকতার ক্রমানুযায়ী সাজাও বা ক্ষারকীয়তার ক্রমানুযায়ী সাজাও। তো আম্লিকতার ক্রমানুযায়ী সাজালে বাদিক থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে আম্লিকতা বাড়ে, ওপর থেকে নিচের দিকে আসলে ক্ষারকীয়তা বাড়ে, আর উল্টোটা করে অন্যরকম হয়। ঠিক আছে, নেক্সট যে ধর্মটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জারণ বিজারণ ক্ষমতা। এটা একটা ভীষণ ভাইটাল জিনিস। কনসেপশন ক্লিয়ার না থাকলে কিন্তু এইখানের প্রশ্ন ঠিক করে আসা যাবে না। সেই ইলেকট্রনের ভিত্তিতে আমরা জারণ বিজারণ বিচার করব। কোনো মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে সে নিজে বিজারিত হয়। যেমন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড হয়েছে, মানে ক্লোরিন মৌল এখানে বিজারিত হয়েছে। এখন কোনো মৌল যদি নিজে বিজারিত হয় সে অন্যকে জারিত করে। তাহলে মৌলরা অন্যকে যা করে তার উপরে ভিত্তি করে আমরা বলবো সে ভালো জারক না ভালো বিজারক। এখানে ইলেকট্রন গ্রহণ করে মানে নিজে বিজারিত হয় ঠিকই, নিজে বিজারিত হলেও অন্যকে কি করে? উল্টো কাজ করে, জারিত করে। তাহলে যে অন্যকে জারিত করে তাকে আমরা বলবো জারক, মানে বুঝে নেব তার জারণ ক্ষমতা অনেক ভালো। ঠিক একই রকমভাবে যে ইলেকট্রন বর্জন করে সে নিজে জারিত হয়। নিজে জারিত হলে অন্যকে বিজারিত করে, আর অন্যকে বিজারিত করে মানে সে ভালো বিজারক, তার মানে তার বিজারণ ক্ষমতা বেশি। তাহলে যে সমস্ত মৌল ইলেকট্রন গ্রহণ করবে তারা ভালো জারক, যারা ইলেকট্রন বর্জন করবে তারা ভালো বিজারক। এবার দেখে নিই পর্যায় বরাবর এই জারণ ধর্ম আর বিজারণ ধর্ম কিভাবে পরিবর্তিত হয়। পর্যায় বরাবর যত আমরা বাদিক থেকে ডান দিকে যাব জারণ ক্ষমতা তত বাড়তে থাকে, তাহলে বিজারণ ক্ষমতা ঠিক এর উল্টো কমতে থাকে। কারণটা কি? কারণ হচ্ছে সেই পার্ট 4-এর আলোচনা বারবার ঘুরে ফিরে আসবে। বাদিক থেকে যত আমরা ডান দিকে যাব পরমাণুর আকার তত ছোট হতে থাকবে। পরমাণুর আকার ছোট হবে মানে ভেতরের কক্ষের নিউক্লিয়াসের বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল অনেক বেশি থাকবে। আকর্ষণ বল যদি বেশি থাকে সেই ইলেকট্রন সহজে বর্জন করতে চাইবে না, বর্জন তো করতে চাইবেই না, উল্টে ইলেকট্রন আরও গ্রহণ করতে চাইবে।
আর একটু আগেই বললাম ইলেকট্রন গ্রহণ করা মানে সে ভালো জারক। তাহলে পর্যায় বরাবর যত আমরা বাদিক থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বাড়বে, তার মানে জারণ ক্ষমতা বাড়বে। আর জারণ ক্ষমতা যদি বাড়ে তাহলে বিজারণ ক্ষমতা কমবে। তাহলে পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম বাড়ে আর বিজারণ ধর্ম কমে। এখানে তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে দেখানো আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো বাদিক থেকে ডান দিকে যাওয়া আছে এখানে পর্যায় বরাবর। বাদিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম আস্তে আস্তে বেড়েছে আর বিজারণ ধর্ম আস্তে আস্তে কমেছে। সুতরাং চিহ্নগুলো ঠিকঠাক বুঝে বুঝে দিতে হবে। এগুলো আস্তে আস্তে বৃদ্ধির চিহ্ন আর এগুলো আস্তে আস্তে হ্রাসের চিহ্ন। এবার জেনে নিই শ্রেণী বরাবর জারণ বিজারণ ধর্মের কিরকম পরিবর্তন হয়। শ্রেণী বরাবর যত উপর থেকে নিচের দিকে নামা যাবে পরমাণুর আকার তত বড় হতে থাকবে। পরমাণুর আকার যত বড় হবে নিউক্লিয়াসের বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল আস্তে আস্তে কমতে থাকবে, মানে ইলেকট্রনটা ছাড়া অনেক বেশি সুবিধাজনক হয়ে যাবে। তাহলে ইলেকট্রন বর্জন প্রবণতা বেড়ে যাবে। ইলেকট্রন বর্জন প্রবণতা বেড়ে যাওয়া মানে নিজে জারিত হওয়া, আর নিজে জারিত হলে অন্যকে কি করবে? বিজারিত করবে। তাহলে নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করবে, তার মানে বিজারণ ধর্ম বাড়বে। আর বিজারণ ধর্ম বাড়া মানে জারণ ধর্ম ক্রমশ কমতে থাকবে। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে বিজারণ ধর্ম বাড়ে আর জারণ ধর্ম কমে। এবার এখানে আমি দুটো শ্রেণীকে দেখিয়েছি। প্রথমে দ্বিতীয় শ্রেণী, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম উপর থেকে নিচের দিকে নামছে, মানে জারণ ক্ষমতা ক্রমশ কমছে আর বিজারণ ক্ষমতা ক্রমশ বাড়ছে। ভীষণ ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হ্যালোজেন শ্রেণী। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন জারণ ক্ষমতা আস্তে আস্তে কমে আর বিজারণ ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, আজকের শেষ যে ধর্মটার সম্পর্কে জানবো সেটা হচ্ছে যোজ্যতা। যোজ্যতা শব্দটার কথা হচ্ছে, অর্থ হলো যুক্ত হবার ক্ষমতা। অর্থাৎ কোনো মৌল অন্য কোনো মৌলের সাথে কত ভালোভাবে যুক্ত হতে পারে, সেই কটা পরমাণু বা কটা অণু যুক্ত হতে পারে সেই অনুযায়ী আমরা যোজ্যতা বিচার করব। মূলত এখানে আমরা 3 রকম যোজ্যতাকে নিয়ে কথা বলবো: অক্সিজেন ভিত্তিক যোজ্যতা, হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা আর ক্লোরিন ভিত্তিক যোজ্যতা। প্রথমে আসি অক্সিজেন ভিত্তিক যোজ্যতা। তার মানে অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা। তা কোনো মৌলের সাথে অক্সিজেন যুক্ত হলে তাকে আমরা বলি অক্সাইড। তাহলে অক্সাইড যৌগগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এক্ষেত্রে দীর্ঘ পর্যায় সারণীর কথা ভুলে যেতে হবে। নর্মাল মেন্ডেলিপের যে পর্যায় সারণী ছিল সেই পর্যায় সারণী অনুযায়ী 1 থেকে 7 অবধি বিচার করব। 8 নম্বর শ্রেণী এখানে জায়গা পায় না, সেটা শূন্য যোজ্যতা, ওটা এখানে বলা যাবে না। তো প্রথম থেকে 7টা পর্যায়ে যদি আমরা এইভাবে সাজিয়ে নিই, নর্মালি যে মৌলর অক্সাইড নিয়ে আমরা বিচার করব সেই মৌলটা যে শ্রেণীতে অবস্থিত তার যোজ্যতা তত। যেমন যদি সোডিয়াম অক্সাইড নিয়ে আলোচনা, প্রত্যেকের অক্সাইড, এখানে সোডিয়ামের অক্সাইড নিয়ে আলোচনা করলে সোডিয়াম 1 নম্বর শ্রেণীতে, এখানে সোডিয়ামের যোজ্যতা 1। ম্যাগনেসিয়াম 2 নম্বর শ্রেণীতে, এর যোজ্যতা 2। অ্যালুমিনিয়াম 3, যে যে শ্রেণীতে অবস্থিত তার হবে সেটাই যোজ্যতা। তাহলে অক্সিজেন ভিত্তিক যোজ্যতা পর্যায় বরাবর পরিবর্তন কিভাবে হয়? যে যে শ্রেণীতে থাকে তার যোজ্যতা সেটাই হবে। এবার দেখে নিই হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা। হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতার ক্ষেত্রে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে মৌলরা হাইড্রাইড যৌগ গঠন করে। এখন এই হাইড্রাইড যৌগগুলোর ক্ষেত্রে যোজ্যতার বিচার করতে হবে। এখানে 4 নম্বর গ্রুপটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম থেকে 4র্থ অবধি যোজ্যতা বাড়তে 1, 2, 3, 4 করে বাড়তে থাকে। 4-এ গিয়ে সর্বোচ্চ হয়, তারপরে আবার আস্তে আস্তে 1 করে কমতে থাকে। কমে ঠিক কত হচ্ছে সেটা বিচার করার জন্য আমরা 4 নম্বর অবধি তো হলোই, 5 নম্বরে গিয়ে 8-এর থেকে শ্রেণী সংখ্যা বাদ দিয়ে নিতে পারি। যেমন 1 নম্বরে আছে সোডিয়াম হাইড্রাইড, তার যোজ্যতা 1, ম্যাগনেসিয়াম হাইড্রাইড, তার যোজ্যতা 2, এইভাবে 3, 4 হয়ে গেল। এখানে আছে ফসফরাসের হাইড্রাইড, তার যোজ্যতা কত? ফসফরাসের যোজ্যতা এখানে কত? যেহেতু 4 নম্বর শ্রেণী পেরিয়ে গেছে তাই 8-এর থেকে এই 5 নম্বর শ্রেণী, 8 বিয়োগ 5 3। এখানে সালফারের যোজ্যতা 8 বিয়োগ 6 মানে 2। ক্লোরিনের যোজ্যতা 8 বিয়োগ 7 মানে 1। ঠিক আছে, তার মানে হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা 1 থেকে 4 শ্রেণী অবধি বাড়ে, তারপরে আবার 1 করে কমতে থাকে। মনে রাখতে হবে এই 5 নম্বর গ্রুপের পরের থেকে দেখা যাচ্ছে 5 নম্বর ফসফরাসের যোজ্যতা, অক্সিজেন ভিত্তিক যোজ্যতা 5, হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা 3, সালফারের অক্সিজেন ভিত্তিক যোজ্যতা 6,
আর হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা 2, অর্থাৎ যোজ্যতা আলাদা হচ্ছে বটে, কিন্তু সব সময় অক্সিজেন ভিত্তিক যোজ্যতা আর হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা যোগ করলে 8 হবে। 5 আর 3 8, 6 আর 2 8, 7 আর 1 8। ঠিক আছে, তাহলে গ্রুপ 4-এর পর থেকে সবসময় হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা আর অক্সিজেন ভিত্তিক যোজ্যতা আলাদা হবে ঠিকই, কিন্তু সেই দুটোকে যোগ করলে সবসময় হবে 8। এবার দেখে নিই ক্লোরিন ভিত্তিক যোজ্যতা। ঠিক হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতার মতোই ক্লোরিন ভিত্তিক যোজ্যতার পরিবর্তন হয়। ক্লোরিনযুক্ত যৌগ মানে ক্লোরাইড যৌগকে এক্ষেত্রে আমরা ব্যবহার করব। এখানে আমি দ্বিতীয় পর্যায়ে দেখিয়েছি একই রকমভাবে 1 থেকে 4 অবধি যোজ্যতা প্রথমে বাড়তে থাকবে, 4-এ গিয়ে ম্যাক্সিমাম হবে, তারপরে আবার এক এক করে কমতে থাকবে। কমে কত হবে সেটা জানতে চাইলে আমরা যে শ্রেণীতে অবস্থিত 8 থেকে শ্রেণী সংখ্যা বাদ দিয়ে দেব। অর্থাৎ 4 নম্বরে অবস্থিত CCl4-এ কার্বনের যোজ্যতা 4, 5 নম্বরে অবস্থিত নাইট্রোজেনে NCl3-তে যোজ্যতা 5 নয়, কিন্তু 8-এর থেকে শ্রেণী সংখ্যা বাদ, মানে 8 বিয়োগ 5 3, এভাবেই চলছে পুরো হাইড্রোজেনের মতো। লাস্ট যেটা জানবো সেটা হচ্ছে শ্রেণী বরাবর যোজ্যতার কি পরিবর্তন হয়। খুবই সোজা কথা, শ্রেণী বরাবর যত আমরা উপর থেকে নিচের দিকে নামি না কেন যোজ্যতার কোনো পরিবর্তন হয় না, যে শ্রেণীতে আছে তার যোজ্যতা সেটাই হয়। যেমন 1 নম্বর শ্রেণীতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম 1 নম্বর শ্রেণীতে থাকা এই প্রত্যেকের যোজ্যতা 1, আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, পেরিয়াম, রেডিয়াম এরা 2 নম্বর শ্রেণীতে থাকে বলে এদের প্রত্যেকের যোজ্যতা হবে 2। অর্থাৎ পর্যায় বরাবর যোজ্যতা যেমন 3 রকমভাবে হিসাব করি, অক্সিজেন ভিত্তিক, ক্লোরিন ভিত্তিক, হাইড্রোজেন ভিত্তিক, কিন্তু শ্রেণী বরাবর কষ্টটা আরও কম, কোনো হিসেব নেই, যে শ্রেণীতে আছে তার যোজ্যতা তত। একই শ্রেণীর মৌলদের সকলের যোজ্যতা একই হয়। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এইটুকুই থাকলো। ধাতব ধর্ম, অধাতব ধর্ম, জারণ বিজারণ ধর্ম আর যোজ্যতা। পরের দিন আমরা আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের বিষয়টা কেমন লাগলো আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আর কোনো অসুবিধা থাকলেও বলতে পারো। ঠিক আছে, টেক কেয়ার।